বলেন, 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, আমি জানি আমি উত্তর পাবো না। শালীন ভাষায় কথা বলেন। তারপরে আমি এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মহিলা আসন 50 থেকে নির্বাচিত মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যেহেতু 1970 সালের 7ই ডিসেম্বর থেকে 1971 সালের 17ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জন প্রতিনিধি নির্বাচিত করেছিল এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন এবং যেহেতু তিনি আহত এই অধিবেশন স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনাকালে ন্যায়নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন, সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায় গণপরিষদ গঠন করে পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম প্রজাতন্ত্র ঘোষণা করছি। এটাই ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। মাননীয় স্পিকার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পাকিস্তান ভেঙে একটা নতুন দেশের জন্ম হয়েছিল জনরায়কে উপেক্ষা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করবার ফলে। সুতরাং মুক্তিযুদ্ধের একটি মাত্র চেতনার কথা বলতে হলে সেটি হলো গণতন্ত্র। এই একটি শব্দই সবকিছু বলে দিলেও আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট উচ্চারণ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা, যা আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে আমাদের সংবিধানের প্রস্তাবনার 3য় অনুচ্ছেদে। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। ঘোষণাপত্র এবং সংবিধানের প্রস্তাবনার কথাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ক্রমাগত ব্যবহার করার ফল হয়েছে এখন ভাস্কর্য ভাঙা কিংবা পদ্মা সেতু গড়ার মধ্যেও এই চেতনা খোঁজা হয়। পরিকল্পিতভাবে এই র্যাডিক্যাল সংজ্ঞা দেবার সুবিধা হলো মূল চেতনাকে সরিয়ে যে কোনো কিছুকে চেতনা বলে সামনে এনে ক্ষমতাসীন দল ও সরকারের সকল অপকর্মকে জায়েজ করবার চেষ্টা করা যায়। স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধানের প্রস্তাবনা হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মূল মন্ত্র। সেই মূল মন্ত্রের সাথে বর্তমান বাংলাদেশকে মিলিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলাই যায় স্বাধীনতার 50 বছরের ইতিহাসে বর্তমান সরকারের মতো মুক্তিযুদ্ধের এত বড় বিপক্ষ শক্তি অতীতে কখনো ক্ষমতায় আসে নাই। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশে বসে ভাবতে অবাক লাগে ইয়াহিয়ার মতো একজন ঘৃণিত সামরিক স্বৈরশাসকের অধীনেও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। রাষ্ট্রপতি একাদশ সংসদ নির্বাচনের পর সংসদে দেয়া তার 3টি ভাষণের প্রত্যেকটিতে উল্লেখ করেন নির্বাচনটি ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এই যেন রবীন্দ্রনাথের সেই কথা, কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি। রাষ্ট্রপতি তার ভাষণে আইয়ুবী অবকাঠামোগত উন্নয়ন, যেটি আবার নিম্নমান এবং লুটপাটের কারণে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ, যত গুরুত্ব দিয়ে তুলে এনেছেন ততটাই অবহেলিত থেকে সে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সাধারণ মানুষের জীবনমান, ক্রমবর্ধমান বৈষম্য, হরিলুট, সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়া ইত্যাদি ইত্যাদি। মহাজোটের এই ব্রুট মেজরিটির সংসদে প্রদীপের নিচের সেই অন্ধকারকে নিয়ে স্রোতের বিরুদ্ধে আমার বক্তব্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির পুরো ভাষণ মূলত কিছু ডেটার সমাহার, যেখানে জিডিপি থেকে গড় আয়ু বৃদ্ধি, মাথা পিছু আয় থেকে মাতৃমৃত্যু কিছুই বাদ যায় নাই। অথচ বাংলাদেশের ডেটার গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। 2020-এ প্রকাশিত বিশ্বব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে 62.2 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক আফগানিস্তান ছাড়া আর সকল দেশের পেছনে রয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতির পুরো ভাষণটি রাষ্ট্র পরিচালনার গতানুগতিক রুটিনের একটি ধারা বিবরণী মাত্র, যার জন্য তিনি সরকারের কৃতিত্ব দাবি করেছেন। চলতি বাজেটে সরকারের পরিচালন ব্যয় 3 লাখ কোটি টাকার, 3.5 লাখ কোটি টাকার বেশি। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে এই বিপুল ব্যয় দেশের জনগণ একটা সরকার পুষছে কি স্রেফ বসে থাকার জন্য? চলছে পৌর নির্বাচন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকেও নৌকা মানেই জেতা ধরনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হবার সময় সবচেয়ে বেশি আলোচিত উক্তিগুলো হলো আওয়ামী লীগ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, এই প্রশাসন মনে করে সরকার তারা বানিয়েছে সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে, নির্বাচনে প্রশাসনের কাছে ফল চাওয়া হয়েছিল, প্রশাসন গাছবাকল সুদ্ধা তুলে নিয়ে এসছে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা পালানোরও পথ খুঁজে পেত না। এটা কি আর বলবার দরকার আছে? কথাগুলো কার? মাননীয় স্পিকার,
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া নিয়ে বিএনপি ছাড়াও অন্য সব বিরোধী দল, মহাজোটের শরিক দল, টিআইবি, সুজন, বিভিন্ন গণতান্ত্রিক দল, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যমের নিন্দা জানানোর পর সম্প্রতি সরকার আর নির্বাচন কমিশনের সাফল্যের মুকুটে আরেকটা পালক যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দি ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্ট 2019 তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে নির্বাচনের মানের বিবেচনায় বাংলাদেশের স্কোর 38, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। সারা পৃথিবীতে বাংলাদেশের চাইতে খারাপ নির্বাচন হয় মাত্র 21টি দেশে। মাননীয় স্পিকার, বলে রাখি, ফ্রিডম হাউসের সর্বশেষ রিপোর্টে ইলেকট্রাল ডেমোক্রেসির তালিকায় বাংলাদেশ আর নাই, যার অর্থ হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থার লেশ মাত্র বাংলাদেশে আর অবশিষ্ট নাই। রাষ্ট্রপতি তার ভাষণে 29.10 অনুচ্ছেদে বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে আইনানুগ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। অথচ কিছুদিন আগেই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন অনেকে সহ 42 জন বিশিষ্ট নাগরিক বর্তমান নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা সহ আর্থিক দুর্নীতি উল্লেখ করে তাদের অভিশংসন চেয়েছেন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে বাংলাদেশ এখন হাইব্রিড রেজিম, ফ্রিডম হাউসের মতে আংশিক মুক্ত, কিন্তু সার্বিক বিবেচনায় বাংলাদেশ আসলে একটি স্বৈরতান্ত্রিক দেশ, যা 2018 সালে জার্মান গবেষণা সংস্থা বেরুসম্যান স্টিফটুং পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছে। 2020 সালে প্রকাশিত এই সংস্থার দেশভিত্তিক বেরুসম্যান ট্রান্সফরমেশন ইন্ডেক্সে 2006 সাল থেকে 2020-এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন সূচকের তুলনা করলে দেখা যায় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার সম্পর্কিত 20টি সূচকেই বাংলাদেশের অবস্থান ক্রমাগত নিম্নমুখী। বাংলাদেশের স্বৈরতান্ত্রিকতার স্বীকৃতি এখন আসছে নানা দিক থেকে। গত বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ সহ 7টি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং 74-এর বিশেষ ক্ষমতা আইন উল্লেখ করে বলা হয়, এই করোনাকালে সরকার তার কর্তৃত্ববাদী শাসন আরো বেশি পোক্ত করেছে। গত অক্টোবরে বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগে র্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির 10 সদস্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের 42তম নিয়মিত অধিবেশনে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলা হয়, এদেশে গত 10 বছরে গুম হয়েছে 536 জন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2188টি, হেফাজতে নির্যাতনে মারা গেছে 128 জন, আর খেয়াল খুশি মতো গ্রেফতারের শিকার হয়েছে কয়েক হাজার মানুষ। আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের রিপোর্ট দেখলে বোঝা যায় এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা 2023 সাল পর্যন্ত বহাল থাকবে কিনা সেই প্রশ্ন শ্রমিক অধিকারের সঙ্গে যুক্ত করা হবে মানবিক সুরক্ষাকেও। 2018 সালের নভেম্বরে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে চিঠি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, যাতে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, নাগরিকদের সমাবেশ করার অধিকার সহ রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিপীড়নমূলক ধারা বাতিল করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। দেশের মত প্রকাশের স্বাধীনতার পরিস্থিতিও ভয়াবহ। 2020 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর রিপোর্টে টাফার পলিটিক্স, মোর প্রেস ফ্রিডম ভায়োলেশনস শিরোনামে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশি জার্নালিস্টস হ্যাভ বিন অ্যামং দ্য লিডিং কোলাটারাল ভিকটিমস অফ দ্য টাফার মেথডস অ্যাডপ্টেড বাই দ্য রুলিং আওয়ামী লীগ সিন্স 2009. The campaign leading up to the re-election in late 2018 was accompanied by a disturbing increase in press freedom violations, including violence by political activists against reporters in the field, the arbitrary blocking of news websites, and arbitrary arrest of journalists. মাননীয় স্পিকার, সংবাদ মাধ্যমের উপর নানামুখী চাপের কারণে 2020 সালের রিপোর্টে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে 180টি দেশের মধ্যে 151তম অবস্থানে আছে, যা পাকিস্তান, মিয়ানমার, এমনকি আফগানিস্তানের চাইতেও পেছনে। রাষ্ট্রপতির ভাষণ মতে উন্নয়নের সংজ্ঞা হলো অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু এটা আসলে বিভৎস লুটপাটের এক চিত্র। 4 লেনের মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় যেখানে ইউরোপে 28 কোটি, ভারতে 10 কোটি, চীনে 13 কোটি, বাংলাদেশে সেটা গড়ে 60 কোটি। এর মধ্যে ঢাকা ভাঙা মাওয়া মহাসড়ক 4 লেন নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 200 কোটি টাকায়, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়কেরও কয়েক গুণ। একই অবস্থা ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমনকি রেলপথ নির্মাণেও। 2017 সালের জুন মাসে বাংলাদেশের বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাংলাদেশের সাথে এই অঞ্চল এবং উন্নত বিশ্বের অবকাঠামো নির্মাণের ব্যয়কে তুলনা করে প্রমাণ করেছিলেন বাংলাদেশের এই ব্যয় বিশ্বেই সর্বোচ্চ। মজা হলো সর্বোচ্চ ব্যয় নির্মিত হয় সর্বনিম্ন অবকাঠামো। গত বছরের আগস্ট মাসে প্রকাশিত অবকাঠামো নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 29টি দেশের সড়কের মান নেপাল ও মঙ্গোলিয়া ছাড়া অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সড়কের মান খারাপ। মাননীয় স্পিকার, আসি পদ্মা সেতু প্রসঙ্গে। যেখানে ভারত, চীন, মালয়েশিয়া, ব্রুনেই প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে সর্বোচ্চ 500 থেকে 700 কোটি টাকা, সেখানে এই সেতুর প্রতি কিলোমিটারের ব্যয় হচ্ছে 5000 কোটি টাকা, যা সর্বোচ্চ স্বাভাবিক খরচের 10 গুণ।
পুরো বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপকের এক মতে নদীর জটিল ভূপ্রকৃতি বিবেচনায় রেল সহ এর প্রতি কিলোমিটারের ব্যয় সর্বোচ্চ হতে পারে 1500 কোটি টাকা। দুর্নীতি আর লুটপাটের বড় ক্ষেত্র হলো ব্যাংক শেয়ার বাজার। সরকারি তথ্য মতে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকে মন্দঋণের পরিমাণ ছিল 94,000 কোটি টাকা। সরকারি হিসাবে 80,000 কোটি টাকা খেলাপি ঋণ হাওয়া হয়ে গেছে দুই কারণে: এক, অতি তুচ্ছ পরিমাণ অর্থ পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করা; দুই, অতি বড় কিছু ঋণ খেলাপিরা রিট দায়ের করেছে। 13 বছর আগে IMF বলেছিল দেশে মন্দঋণের পরিমাণ 2.5 লাখ কোটি টাকা। আর বিশিষ্ট অর্থনীতিবিদ মইনুল ইসলামের মতে নানা কায়দায় লুকিয়ে ফেলা খেলাপি ঋণ বিবেচনায় নিলে এর পরিমাণ আরো বেশি, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, লুটপাটের আরেক ক্ষেত্র হলো বিদ্যুৎ, যেখানে 1 মেগাওয়াট উৎপাদন না করে ইন্ডেমনিটির সুবিধা নিয়ে সরকারের কিছু বন্ধু গত 1 দশকে কেন্দ্র ভাড়া বাবদ বিদ্যুৎ খাত থেকে তুলে নিয়েছে 62,000 কোটি টাকা। সরকারি বয়ান মতে সর্বোচ্চ প্রয়োজনের দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকার পরেও অনেক কেন্দ্রের চুক্তি নবায়ন এবং নতুন কেন্দ্র স্থাপনের অনুমতি প্রমাণ করে এই লুটের সঙ্গে সরকার সরাসরি যুক্ত। লুটের এক টেক্সটবুক এক্সাম্পল এখন বাংলাদেশ, যেখানে বালিশ 6,000 টাকা, একটা বটি 10,000 টাকা, কাঁটা চামচ 1,000 টাকা, পর্দা 37 লাখ, টেলিফোন 15 লাখ, লিফট 2 কোটি, ব্লাড প্রেশার মাপার মেশিন 10 লাখ 25,000, এক্সেট্রা এক্সেট্রা। এমনকি অতি স্বাভাবিক বিষয় হয়ে গেছে প্রকল্পের কেনাকাটায় লুটপাট, যেখানে পুকুর খনন, লিফট কিনতে, গরুর কৃত্রিম প্রজনন দেখতে, ট্যাংরা, পাবদা, মাছ চাষ, তেল জাতীয় ফসল, মৌ চাষ, নলকূপ খনন শেখার মতো অদ্ভুত যুক্তিতে বিদেশ সফর করছে আমলারা। এইসব লুটের টাকার একটা বড় অংশ বিদেশে পাচার হয়ে তৈরি হয় বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে প্রতি বছর বাংলাদেশ থেকে 80,000 কোটি টাকার বেশি পাচার হয়, যা কেবল ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাচারের তথ্য। আর সেই সঙ্গে হুন্ডি যোগ করলে সেটা 1 দশকে 8.5 লক্ষ কোটি টাকারও অনেক বেশি হবে। মাননীয় স্পিকার, গত এক যুগে জানা অজানা লুটের ফল হয়েছে বাংলাদেশের কোটিপতির বাম্পার ফলন। 2009 সালে 21,492 জন কোটিপতি 2020 সালে দাঁড়িয়েছে 87,488 জনে। ব্যাংকের হিসাবের বাইরে আছে বহু কোটিপতি, যার ফল ফলেছে বিশ্বে 250 কোটি টাকার বেশি সম্পদের মালিক। অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম, ধনী বৃদ্ধির হারে তৃতীয়, আর বিশ্বে দরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের স্থান পঞ্চম। তীব্র বৈষম্য সহগ নিয়ে গেছে চরম বৈষম্য নির্দেশকারী 0.5-এর খুব কাছাকাছিতে। বিএনপির শাসনামল 2001 থেকে 6 পর্যন্ত দারিদ্র্য বিমোচনের হার ছিল 1.8, যেটা 6 থেকে 10-এ নেমে দাঁড়ায় 1.7, এবং 11 থেকে 16-তে এসে দাঁড়িয়েছে 1.2%। দারিদ্র্য বিমোচনের হার আশঙ্কাজনকভাবে কমছে, যদিও এই সময়টাতে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় বাড়ার গর্ব করছে সরকার। মাননীয় স্পিকার, এদিকে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার মতো ওয়েলফেয়ার খাতে জিডিপির অনুপাতের বরাদ্দ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বাংলাদেশে। তাই তথাকথিত উন্নয়নের হাওয়া একটুও লাগে নাই দেশের সাধারণ মানুষের জীবন মানে। করোনার সময় ত্রাণ নিয়ে গর্বিত সরকারের প্রেস নোটের তথ্য অনুযায়ী, সরকারি প্রেস নোট মাননীয় স্পিকার, একজন মানুষ গড়ে দিনে খাদ্য বরাদ্দ পেয়েছে 14.55 গ্রাম, অর্থ সাহায্য পেয়েছে 11.38 পয়সা। ত্রাণের নামে এই প্রহসনের ফল ফলেছে এখন সানেমের সাম্প্রতিক এক গবেষণা বলছে দেশে বর্তমানে 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বিবিএস এর করোনার আগে করা এক জরিপে দেখা যায় শহরের 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়, 12% দরিদ্র পরিবারে খাবার নাই, সারাদিনে এক বেলাও খেতে পায় না 3% দরিদ্র পরিবার। 2 মিনিট বলুন, 2 মিনিট। মাননীয় স্পিকার, 2 মিনিট দেওয়া হোক আমাকে। ঠিক আছে, বলুন। ধন্যবাদ। ঢাকা শহরের জনসংখ্যা 2 কোটি হলে শুধু এই শহরে অন্তত 6 লক্ষ মানুষ দিনে এক বেলাও খেতে পারে না। মাননীয় স্পিকার, 2010 সালে দুজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলেটস এবং অমর্ত্য সেনের সাথে বিখ্যাত ফরাসি অর্থনীতিবিদ জাপল ফেটুসি মিস মেজারিং আওয়ার লাইভস ওয়াই জিডিপি ডাজ নট অ্যাড আপ শিরোনামের বইতে স্পষ্টভাবে দেখান জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়ের ভিত্তিতে করা অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করবার সনাতন পদ্ধতিতে রাষ্ট্রের বেশিরভাগ মানুষের সত্যিকারের ভালো থাকা পরিমাপ করা যায় না। তাই বিশ্বজুড়ে এই চল উঠে গেলেও সরকারের এটাই এখন একমাত্র সম্বল। সরকারের এই যাবৎকালের সকল ব্যর্থতাকে ছাপিয়ে গেছে করোনাকালীন ব্যর্থতা। মাননীয় স্পিকার, শুরু থেকে করোনার পরীক্ষা, মাস্ক, পিপি, হাসপাতাল সজ্জা, অক্সিজেন সরবরাহ, আইসিইউ প্রণোদনা সহ সকল ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনায় কঠিন সময়কে কঠিনতর করেছে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে করোনার নকল সার্টিফিকেটও বিক্রি হয়েছে। এই সব কিছুর পরে যুক্ত হয়েছে এখন টিকা নিয়ে ব্যবসা। শুধু সেরাম ইনস্টিটিউটের সাথে সরাসরি চুক্তি না করে বেক্সিমকোর সাথে চুক্তি করার কারণে বাংলাদেশকে ভারতের তুলনায় 47% বেশি দামে টিকা কিনতে হচ্ছে, যাতে 325 কোটি টাকা যাবে কোম্পানির পকেটে। এছাড়া বেসরকারি খাতে টিকা বিক্রির ক্ষেত্রে তারা ভারতের বেসরকারি টিকার তুলনায় কমপক্ষে 40 ভাগ বেশি দাম ধরছে। বার্ধক্য, অসুস্থ ইত্যাদি সত্যিকারের ভালনারেবল মানুষকে বাদ দিয়ে সরকারের প্রায়োরিটি লিস্টে থাকছে সরকারের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রপতি বিরোধী দলের ভূমিকার কথা বলেছেন মাননীয় স্পিকার। দেশের প্রধান বিরোধী দলের সর্বোচ্চ থেকে তৃণমূল পর্যন্ত গত এক যুগে হত্যা, গুম, মিথ্যা মামলা সহ নানা নির্যাতনের মধ্যে দিয়ে ধ্বংসের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো, অ্যাক্টিং চেয়ারম্যানকে দেশে ফিরতে না দেয়া, দলের মহাসচিবকে দফায় দফায় জেলে পাঠানো, সবকিছুই হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলার উদ্দেশ্যে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির
আহ্বান স্রেফ প্রহসন মনে হয়। বিস্তারিত ভাষণের 27.1 থেকে 27.15 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি মানব বিচার বিভাগ ও আইনের শাসন নিয়ে বলতে গিয়ে বিচারক নিয়োগ, ভবন নির্মাণ ইত্যাদি ইত্যাদি কাজের কথা বলেছেন। কিন্তু আমরা যদি একটু দেখি, ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট 2020 বলছে বাংলাদেশের অবস্থান 188টি দেশের মধ্যে 115তম। দক্ষিণ এশিয়া মিয়ানমার সহ প্রায় বলেন, 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, আমি জানি আমি উত্তর পাবো না। শালীন ভাষায় কথা বলেন। তারপরে আমি কিছু প্রশ্ন এই সংসদে রেখে যাচ্ছি। রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত অতি ঘনিষ্ঠ বন্ধুরা কেন মিয়ানমারের পক্ষে? দ্বিপাক্ষিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা কেন একেবারেই শূন্য? সরকারি নানা সংস্থার তালিকায় থাকা ইয়াবার মূল হোতা সাবেক এক এমপি আর তার সরকারি দলের ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে কয়েকশো মানুষকে বিনা বিচারে হত্যা করা হলো কেন? ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের ক্ষেত্রে কেন 97 থেকে 98% অপরাধী ছাড়া পেয়ে যায়? দেশের 4,82,00,000 কর্মহীনকে কাজ না দিয়ে এই দেশকে অতি মোটা বেতনে কয়েক লক্ষ বিদেশি কর্মক্ষেত্রে পরিণত করা হয়েছে কেন? মানবাধিকার কমিশন, তথ্য কমিশনকে সরকার জনগণের করের টাকা দিয়ে পোষা হচ্ছে কি SMS দিয়ে মানুষকে সচেতন করা, আর দুর্নীতি দমন কমিশন কি পোষা হচ্ছে বিরোধী দলকে হয়রানি আর সরকারি দলের অপরাধীদের সততার সার্টিফিকেট দিতে? ঢাকার 2 মেয়র পরস্পরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরেও কেন ফৌজদারি কোনো ব্যবস্থা না নিয়ে মত পার্থক্য বলে চাপা দেওয়া হচ্ছে? মাননীয় স্পিকার, আমি জানি এগুলো উত্তর আমি পাবো না, কিন্তু প্রশ্নগুলো আপনার মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনাকে কিন্তু আপনি যে সময় চেয়েছেন ঠিক সেই সময়ে দিয়েছি। সুতরাং ইউ ক্যান নট পাস এনি রিমার্ক অ্যাবাউট দ্য টাইম। ইউ ক্যানট অ্যান্ড ইউ শুড নট। দি টাইম হুইচ ইউ ওয়ান্টেড, আমি সেটা আপনাকে দিয়েছি। আপনি প্রথমে 2 মিনিট চেয়েছেন, পরে 1 মিনিট চেয়েছেন। সুতরাং অ্যালোকেশন অফ টাইম সম্পর্কে আই থিঙ্ক ইউ শুড নট রেইজ এনি অবজেকশন। থ্যাংক ইউ, প্লিজ সিট ডাউন।